লেখিকা মালা চক্রবর্তীর জীবনধারা। নন্দিনীরা মফস্বলে থাকে। 3 ভাই বোনের মধ্যে নন্দিনী বড়, তারপর ইন্দ্রজিৎ মানে ইন্দ্র, এবং ছোট হল দিয়া। নন্দিনীর বাবা সাধারণ কেরানি মানুষ, খুব একটা সচ্ছল নয় ওরা। ছোটবেলা থেকে নন্দিনীরা দেখে এসেছে তাদের দুপাশের 2 বাড়িতে কলাবতী কাকিমা ও আর এক পাশে গোলাপ মাসিমা। ওনারা দুজনেই অন্য রকম, কেমন যেন চেনা ছকের বাইরে। কলাবতী কাকিমার স্বামী পান্নালাল থাকতেও কাকিমা অন্য পুরুষের সাথে ওঠবোস করেন। কলাবতী দেখতে কালো হলেও মুখশ্রীটি সুন্দর। কালো কুঞ্চিত এক ঢাল চুল কাকিমার, লাল সূর্যের মতো টিপ সিথি ভর্তি সিঁদুর। কাকিমার গলা ছেড়ে দিয়ে শ্যামা সঙ্গীতও ভালো গাইতে পারেন। নন্দিনী ভাবত কাকিমার মধ্যে বোধহয় মা কালী বাস করেন। পড়াশোনার হাত অত তিনি ধারেন না, খুব প্রাণোচ্ছল মহিলা তিনি। জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সব যেন জানেন তিনি, তাই মনে হতো। আবার পান্না কাকুর প্রতি অসম্ভব মায়া জাগত। 7 সকালে বেরিয়ে তিনি লাইনে বাসে উঠতেন গিয়ে, আর রাতে ফিরতেন। লাইন বাস চালাতেন তিনি। এত নিরীহ গো বেচারা মানুষ তিনি, সবাই তাই বলতো। ওদিক থেকে গোলাপ মাসিমা 7 সকালেই এসে হাজির হতেন নন্দিনীদের বাড়িতে। ওনাকে দেখতে পেলেই মা আতঙ্কিত হতো। নন্দিনীরা পড়তে বসত তখন, আর গোলাপ মাসিমা বক বক করে মাথা খেত ওদের। ছেলে মেয়েকে গোলাপ মাসিমার মুখ নিঃসৃত বাণীগুলো শুনতে দিতে অনিচ্ছুক মা, অসহায় মা তাদের চোখের ইশারায় বোঝাতে চাইত, কথাগুলো শুনিস না তোরা। তার কি আর জো ছিল? গোলাপ মাসিমার কথা তো কানে আসতই। গোলাপ মাসিমার অভিযোগটা ছিল ওনার ভাসুরের বিরুদ্ধে। তিনি নাকি তার সতীত্ব হরণ করেছেন। সতীত্ব কি জিনিস তাও তো বুঝত না ওরা, তবু শুনে যেত। স্বামী সদানন্দ নাকি পুরুষত্বহীন। ভাসুর পরমেশ নাকি দুবার ভাইয়ের বিয়ে দিয়েছেন। প্রথম পক্ষের বউ প্রথম রাতেই ভাসুরের লালসার শিকার হন। পরদিনই তিনি পালিয়ে যান বাপের বাড়িতে। কিন্তু এক রাতেই তিনি গর্ভধারণ করেন। মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন তিনি। একটি স্কুলে চাকরিও করেন তিনি। কিন্তু মাসিমার আর বাপের বাড়িতে পালিয়ে যাবার মতো অবস্থা ছিল না। মাসিমা তাই ঝগড়া করে বাড়ির অর্ধেক ভাগ আদায় করে নিয়ে ঘর বানিয়ে অর্ধেকটায় ভাড়াটে বসিয়েছেন। ভাড়াটে হলো মাসিমার চাইতে বয়সে অনেকটাই ছোট। ঘর পালানো ছেলে নিজের পায়ে দাঁড়াতে এসেছে। সে ছেলের জন্য রান্নাবান্না ঘরের কাজ করে দিতে দিতে মন প্রাণ সবই সঁপে দিয়েছেন তার হাতে। জানেন মাসিমা যে পাখি একদিন ঠিক ফুরুত করে পালিয়ে যাবে নিজের ঠিকানায়। তবু মাসিমার কি দোষ? মন তো মন, শরীর বলেও তো একটা কথা থাকে নাকি? স্বভাব তার নষ্ট করেছে তার ভাসুর। এ কথা তিনি গলা ফাটিয়ে চিৎকার করে বলেন রোজ। বলেন বাঁশের বেড়ার ওপার থেকে। মরার আগে পর্যন্তই প্রতিবাদ করে যাবেন তিনি। কেউ সমর্থন করুক আর না করুক, একদিন আকাশ ফাটবে, বজ্র ঠিক নেমে আসবে মাথার উপর। বিশ্বাস করেন গোলাপ মাসিমা। এই সবই বক বক করে চলে মাসিমারা। নন্দিনীরা 2 ফাটা বাঁশের চিপায় পড়ে নাজেহাল। এসব কি মা? মা তার 3 সন্তানের মাথা বুকের ভেতর চেপে ধরে বলে, যা হচ্ছে হোক, তোদেরকে কিন্তু পড়তে হবে রে নন্দু। আমার মাথার দিব্যি, তাকাবি না, এদিকে তাকাবি না, ওদিকে তাকাবি না রে মা। পড়তে হবে তোদেরকে এখানে থেকেই, আর কিছু চাই না আমি। ভালো মানুষ যে কেউই নেই পাড়ায় এমনটাও নয়। বিধু মাস্টার রয়েছেন, অলোক জেঠু রয়েছেন, রয়েছেন হৈম দিদা, যিনি পাড়াময় ঘুরে ঘুরে সকলের মঙ্গল চিন্তা করেন। আসন্ন প্রসবা বউকে নিয়ে হাসপাতালে রাত পাহারায় থাকেন তিনি। কাচ্চা বাচ্চাগুলোর পরীক্ষার ফলাফলের দিনে রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকেন তিনি। আজ সেই দিন, হাসি কান্নার দিন। যারা পাশ করে হাসি মুখে বেরিয়ে আসে, তাদের মাথায় যেমন হাত রাখেন, তেমনি অসফল ছাত্রছাত্রীদের মাথায় হাত বোলান তিনি, উৎসাহ দেন। হৈমবতী যে ঘুরে ঘুরে এই সমস্ত সামাজিক কাজকর্মগুলো করে থাকেন, সেটা তার স্বামী সদাশিবের একেবারে পছন্দ নয়।
ডাকলে হাতের কাছে তিনি স্ত্রীকে খুঁজে পান না, এটা কোনো কথা হলো? তাই সামনে দেখতে পেলেই হৈমর ওপরে প্রচণ্ড ক্ষোভ ফেটে পড়ে সদাশিবের। শুরু হয়ে যায় তাদের ঝগড়া তর্ক। কিন্তু হৈম স্বামীর সাথে তর্ক করলেও একটি জায়গায় স্থির, অটল তিনি। অনেক হয়েছে, আর নয়। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, সংসারের যথাযথ কর্তব্য পালন করে গেছেন তিনি। এবার থেকে মানুষের জন্য করবেন তিনি, ভাববেন তিনি। এক্ষেত্রে সদাশিব যত চিৎকারই করুন না কেন, হৈম কোনো কথা শুনবেন না, পণ করে নিয়েছেন। আলোকময়ের বাড়িতে একমাত্র কন্যা সন্তান তার গঙ্গা। মেয়ের খুব কম বয়সে বিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই স্বামীকে হারিয়ে পিতার সংসারে এসে যায় গঙ্গা। স্বামীর মৃত্যুর কারণটিও অদ্ভুত। দাড়ি কাটতে গিয়ে নাকি একটি ব্রণ কেটে গিয়েছিল, তা থেকে সেপটিক হয়ে মৃত্যু। গঙ্গা মাটির মানুষ, সরল সিধে মেয়েটি কড়াকড়িভাবে বৈধব্য নিয়ম পালন করে। জগতের আর কোনো বিষয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। একটি মানুষ গোটা একটি জীবন এভাবেও কাটাতে পারে দেখলে অবিশ্বাস্য লাগে। তাই আলোকময় তার অঢেল জমি সম্পত্তি কাকে দিয়ে যাবেন, কি করবেন ভেবেই এক দত্তক পুত্র এনেছেন তিনি। পুত্রের নাম মাধব। ছোটবেলা থেকে মাধব একটু জিদ্দি ধরনের ছেলে, তবে তার গরিব বিধবা মায়ের আরও 3 ছেলে তো পড়াশোনা শিখে নিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছে। নিজের দোষেই তার পড়াটা বেশি দূর এগোতে পারেনি। সে দেখতে পাচ্ছে এক কৃষক জীবনই তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে। অন্য পাড়ার মেয়ে ছবিরানী যখন মাধবের বউ হয়ে ঘরে এলো, তার আবার এই কৃষক জীবন ভারী না পছন্দ। তাই প্রথম থেকেই তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা চলতেই থাকে, কখনো সেটি হাতাহাতি পর্যায়েও চলে যায়। এমনিতে ছবি খুব হাসি খুশি বউ একজন। তার খিলখিল করে হাসির শব্দটা যেন ঝর্ণার কলকল শব্দের মতো শোনায়। সেদিনের মধ্যে বার কয়েক ঘুরে ফিরে অতসী দিদির কাছে আসে। অতসী মানে নন্দিনীর মা। দিদি আর দাদা সমরেন্দ্রর দাম্পত্য তাকে প্রভাবিত করে। সে মুখে বলতেই থাকে, দিদি গো, তোমাদের সুখ দেখতেই আমি এতবার করে আসি গো। অতসী ভেবে পায় না এই সম্পর্কের কি নাম দিতে পারে সে। বোন, সুহৃদ না সখী? ছায়ার মতো লেগে থাকে মেয়েটা। ছবি একদিন নন্দিনীর হাত দুটি ধরে বলল, নন্দুরে, আমার বিষ্ণুকে তুই একটু পড়িয়ে দিবি? আমি চাই আমার বিষ্ণু যেন তোদের মতো লেখাপড়ায় মনোযোগী হয়। নন্দিনী বলে, কি বলছো কাকিমা? আমাদের মতো মানে? ও একদিন অনেক বড় মানুষ হবে, তুমি দেখে নিও। একটা কথা বলি কাকিমা, এই বিষ্ণুপদ, হরিপদ, এই ধরনের নামগুলো তুমি কেন রাখলে গো কাকিমা? এই নামগুলো আজকাল কেউ রাখে নাকি? সে তো হৈম মাসিমাই রেখেছেন নামগুলো। আমার সংসারে আর নাম দেবার মানুষ কে আছে বল? এত ভালো মানুষ মাসিমার নামগুলো আমি রেখে দিতে আর আপত্তি করিনি। আর তাছাড়া নামে কি এসে যায় বলতো? এই কথা বলে নিয়েই কাকিমা কোমরে গুজে রাখা দোক্তার কৌটো থেকে 2 আঙুলে গুঁড়ো তুলে নিয়ে দাঁতে ঘষে দিল। নন্দিনী আঁতকে উঠে হিস হিস করে উঠল, এটা কি হচ্ছে কাকিমা? নন্দিনীর তো এখন সবে ক্লাস 10। স্কুল শিক্ষান্ত পরীক্ষা দিয়ে হয়তো একই স্কুলে উচ্চ মাধ্যমিকের জন্য পড়ে যেতে হবে। তারপর সেই তিস্তা নদীর ব্রিজ পার করে বাসে করে কলেজে পৌঁছাতে পারবে সে। 2 চোখ ভরা স্বপ্ন তার, কিন্তু কবে হবে তার স্বপ্ন পূরণ? আদৌ হবে কি? এই মধুপুরের আনন্দনগর পাড়া থেকে এখনো মেয়েরা স্বচ্ছন্দে কলেজে পড়তে যেতে পারে না। মাসিমা জেঠিমাদের আপত্তি, বাসে করে পুরুষের গা ঘেঁষাঘেঁষি করে যে মেয়ে কলেজে পড়তে যাবে তার কি আর বিয়ে হবে কখনো? কিন্তু নন্দিনী তো যাবেই। সোপানের এক ধাপ পেরোতে হলে পেরোবে তারা 4 জন। 4 জন মিলে স্বপ্নের জাল বোনা শুরু হয়ে গেছে তাদের। তাতেও সমস্যা রয়েছে। কাকে কখন ঘাড় ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় ঠিক কিছু নেই। সকালের জলখাবার খেয়ে নিয়ে সমরেন্দ্র সামনের বারান্দায় এসে বসেছেন। আজ ছুটির দিন। সামনে সদর রাস্তা। এই রাস্তার দুপারের ঘরবাড়ি নিয়েই আনন্দনগর পাড়াটি।
ঠিক উল্টো দিকে নয়, একটু ডান দিকে সরে গিয়ে ভেলারামের বাড়িটির দিকে উদাস বিমর্ষ মনে তাকিয়ে রয়েছেন সমরেন্দ্র। নন্দিনী কদিন থেকে দেখছে, থেকেই বাবার মন কেমন উদাস হয়ে যাচ্ছে। সে লাফিয়ে বারান্দায় এলো, আহ্লাদে সুরে ডেকে উঠল, বাবা। সমরেন্দ্র বলল, আয়, কাছে আয় মা। হঠাৎ উত্তেজিত হয়ে গিয়ে বাবার কাজ ঘেঁষে বসল নন্দিনী। বাবা মানেই তো পুরনো গল্প, অনেক কিছু জানা। দেখেছো বাবা, ভেলারামের বাড়িটা দেখতে দেখতে কেমন ফাঁকা হয়ে গেল। এত এত গাছপালাময় বাড়িটা অবধি গুড়িয়ে দিল ওই ভুঁড়ি থাকা পয়সাওয়ালা ভদ্রলোক। সেটিই তো ভাবছি কদিন থেকে। ভেলা যেন নিজেকে নিজে স্বউচ্ছেদ করে নিল। কেন বাবা? এই বাড়িটাকে তো আমি ভাবতাম কোনো গোপন রহস্যময় বাড়ি একটা। হ্যাঁ, ও বাড়ির ভেতরে কখনো সাহস করে ঢুকিনি গিয়ে। ভয় পেতাম ভেলারামকে। তবে ওর স্ত্রী গিরিবালাকে দেখে আমার ঠাম্মার মুখ থেকে শোনা ষষ্ঠী মায়ের ব্রতকথার সাক্ষাৎ ষষ্ঠী মা বলে মনে হতো ওই চোরনি বউয়ের সবকটি বাচ্চাকেই গিরিবালা ওদের ভয়ঙ্কর ঝোপের ভেতর লুকিয়ে রেখেছে। বিকেল হলেই রাস্তার পাড়ে এসে দাঁড়াতো গিরিবালা। ওর কালো মিশমিশে শরীর থেকে জেল্লা ছুটত, বুকের ওপর বাঁধা থাকতো লাল নীলের ডোরে চাদর। হাত পা বাজু, গলায় থাকতো মোটা ফাঁপার উপর গয়না, কানে থাকতো মাকড়ি। দুর্গা ঠাকুরের মতো থাক তেল চপচপে আঁচড়ানো চুলের সিঁথিতে পড়তো তেলে গোলা সিঁদুর, আর মুখে থাকতো গুয়া পান। বাহ, বেশ বলল তো আমার নন্দিনী মা। এই কথাগুলোই যদি লিখে ফেলতে পারিস তো সাহিত্য হয়ে যেতে পারে রে মা। সত্যি বলছো বাবা? একদিন তবে লিখে ফেলবো বাবা। এবার শোন আমার কথা। আমার ওপরে ভেলারামের একটা প্রচ্ছন্ন রাগ ছিল, আমি জানি। কারণ আমাদের বাড়িতে যে মনীষ খাটে নবীন, সে ওদের সম্প্রদায়ের লোক হয়েও কেন আমার এখানে কাজ করে, এটাই ছিল ওর রাগের কারণ। ওরা আড়ালে সবাই আমাকে ডাকে ঢ্যাঙ্গা ঠাকুর, মানে লম্বা ঠাকুর বলে। নবীন তো আসলে টাকা পয়সার এত একটা ধার ধারে না। পেট ভরে খেতে পাওয়াটাই ওর কাছে আসল কথা। দেখিস না, এসেই কেমন দণ্ডবধ হয়ে প্রণাম ঠোকে আমার পায়ে, আর পিটপিট করে তাকায় তোর মায়ের দিকে। কারণ ঠাকুর মাই তো ওকে তুষ্টি করে খাওয়ায়। ভেলারামের রাগটা টের পেতাম ও যখন বাঁক কাঁধে করে নিয়ে দুলকি চালে হাটে গুড় বেচতে যেত। আমার সাথে মুখোমুখি হলেই রাস্তার ওই পারেও ছিটকে যেত। হ্যাঁ বাবা, ভেলারামের চেহারাটিও খুব চোখে ভাসে জানো। লম্বা তালগাছের মতো চেহারাটি, লম্বা ঘাড়ের ওপর নারকেল মালার মতো ছোট্ট মুখ। মুখের চাইতে বড় ছিল ওর গোঁফ। গোঁফের আগাগুলো পাকানো থাকতো, তেমনি ওর কালো শরীরের পেশিগুলো কেমন পাকানো ছিল। আমি তো এত একটা দেখিনি। তুমি তো বলতে শত্রু দমনে ওর হাতে একটি অস্ত্র থাকতো, সেটি হলো তীরধনুক। আমার তো মনে হয় আমার চোখে দেখা জগতের শ্রেষ্ঠ তীরন্দাজ হলো ওই ভেলারাম। বা রে বা, আমার মেয়েটা তো দেখছি মানুষের চেহারা আর চরিত্র অঙ্কনে বিরাট পারদর্শী হয়ে উঠেছে। বেশ বেশ, এবার শোন। যদিও আমার সবটুকুই নবীনের মুখ থেকে কাজের ফাঁকে ফাঁকে শোনা। ভেলারাম নাকি এক গভীর অভিমান নিয়ে রেল লাইনের ওপারে থাকা ওর বাবা সখারামের অঢেল জমির সম্পত্তি বাড়িকে ত্যাগ দিয়ে এখানে এসে গিয়েছিল। এটি তার বাবা সখারামেরই বাড়ি ছিল। পরে জানা গিয়েছিল মা বাবা কারো ওপরেই তার অভিমান ছিল না, ছিল সদরখই মন্দিরের দেবী মায়ের ওপর। বিয়ের অনেক বছর বাদেও ভেলারাম গিরিবালার সন্তান হচ্ছিল না। ভেলারাম সদরখই মন্দিরের ওপরে উঠতে থাকা লাল পতাকার দিকে তাকিয়ে থেকে কত যে মানত করেছিল, দেবীমা নাকি তার প্রার্থনা শোনেননি। সেই অভিমানে তার এখানে চলে আসা। বিধু মাস্টারের স্ত্রীকে সবাই টগর বউ বলেই ডাকত। ঘরে 3 ছেলে মেয়ে, স্বামী। ভালোই চলছিল সংসার। টগর বউয়ের একটি বদঅভ্যেস ছিল, বেলা 10টা বা 11টার দিকে একবার সে পাড়া ঘুরতে বেরোতো। লঙ্কা লেবু যার গাছে যা পেত তুলে নিয়ে আঁচলের তলায় ঢুকিয়ে নিত। দেখতো সবাই, বুঝতো সবাই, কিছু বলতো না কেউ। মাস্টারের স্ত্রী তাকে বলা কি যায় নাকি? হঠাৎ টগর অসুস্থ হয়ে পড়ল। জরায়ুর রোগ ছিল,
সময় অসময়ে ব্লিডিং হতো। হয়তো মাস্টারকে জানিয়েছে সে কথা, হয়তো এতটা আমল দুজনের একজনও দেয়নি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসা তার ক্ষেত্রে কিছুই হয়নি। হয়তো সকলের কাছে বিষয়টি গোপন রাখতে চেয়েছে মাস্টার। শেষের দিকটায় ঘরে পচে মরার অবস্থা হলো তার। বহু যন্ত্রণা ভোগ করে অবশেষে সে চিরতরে বিদায় নিল। এবার 3টি সন্তান নিয়ে বিধু মাস্টার খুব বিপাকে পড়ে গেলেন। একসাথে স্কুল, আবার রান্নাবান্না, এইগুলো করতে গিয়ে আর ঘরদোর পরিচ্ছন্ন রাখার ব্যাপারটি তার মাথায় আসে না। আড়ালে লোকে বলে মাস্টারের বাড়িটি নোংরা। বলে বলুক, মাস্টারের মাথার ওপর যে কতটা আকাশ ভেঙে পড়েছে সে শুধু মাস্টারই জানে। আলোকময়ের বাড়ির পাশে হলো শশধরের বাড়ি। রাস্তার পাশে তার গালামালের দোকান। একটু পেছনে টিনের ঘেরাটোপের ভেতরে তার বাড়িটি। স্ত্রীর নাম অনুপমা। 6 জন সন্তান তার। সাধন, শ্যামল, রিন্টু, বিল্টু, টুটু, মিঠু। শশধর এমনিতে খুব হাসি খুশি মানুষ। তার দোকানে খরিদ্দার এলে সে নিজের নাম নিয়ে ছড়া বেঁধে ওদেরকে শোনায়। হাট ফেরতা কৃষক মানুষেরা তার দোকানে ঢুকবেই ঢুকবে। কিছু কিনুক আর না কিনুক, বিড়ি তো তারা কিনবেই। জ্বলতে থাকা দড়ি থেকে বিড়ি ধরাবে, শুক টান দেবে, আর শশধরের বানানো ছড়া শুনে হো হো করে হাসবে, আর তারপর বাড়ি ফিরে যাবে তারা। স্ত্রী অনুপমা গা ভর্তি গয়না নিয়ে দোকানের পাশে এসে দাঁড়াবে। এই দেখেই শশধরের গা চিরবির করতে থাকে। খাবে পড়বে সে এখানেই, কিন্তু গয়না পরে নিয়ে বাপের ক্ষমতার প্রচার করতে সে ব্যস্ত। কত করে বলেছিল শশধর সাধনকে, এতটা পড়াবার দরকার নেই। ব্যবসায়ীর ছেলে, সে অল্প কিছু পড়ে নিয়ে বাপের ব্যবসাটা ধরবে, কিন্তু তার হলো কোথায়? অনুপমার জেদের কাছে হার মানল সে। তার পরিবার শিক্ষিত, সাধন তাই কলেজ পেয়ে গেল। তাই ওরা মা ছেলে থাকে তাদের মতো। না, সম্পর্ক বাদ দিলে তো আর চলে না। সংসারের খাই খরচা যখন শশধরের, রান্নাবান্নার দায়িত্ব যখন অনুপমার, খেতে তো হয় শশধরকে। তবে ভেতরে ভেতরে আগুন জ্বলে তার। অনেক ভেবেচিন্তে মেজপুত্র শ্যামলকে ক্লাস 5-এ ওঠার পর আর পড়তে দিল না শশধর। দোকানের হিসেবটুকু এই পড়াতেই চলবে তার। কিন্তু শ্যামলের আগ্রহ ছিল পড়ায়, তাই সে গুম মেরে গেছে একেবারে। সদাইয়ের পুঁটলিতে সুতলি বাজছে তো বাজছেই, মাথা নিচু, মুখে টু শব্দটি নেই। এইভাবে চলতে চলতে শ্যামলের মধ্যে পাগল হবার লক্ষণ ফুটে উঠল। কখনো বিড়বিড় করছে সে, কখনো রাস্তা ধারের গর্তগুলো বর্ষার জলে টইটুম্বুর হলে গলা জলে নেমে পড়ছে সে। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া যত সব আবর্জনা থেকে যা পাচ্ছে তার শতচ্ছিন্ন ময়লা ফুল প্যান্টের কোমরে ঝুলিয়ে রাখছে অঙ্গুলি মালের মতো। যেদিক দিয়ে যাচ্ছে সবাই হো হো করে উঠছে। শ্যামল আখ্যা পেল শ্যামল পাগলা বলে। শশধর তাকিয়ে দেখছে তার ব্যর্থতা। আরও একবার গো হারান হারল সে জীবনের কাছে। মন ভাঙতে শুরু হলো শশধরের। মুড়ি চাই, মুড়ি চাই গো, গরম গরম মুড়ি, টাটকা তাজা মুড়ি। সকালবেলা সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি। না, সুরসিকা বাড়ি বাড়ি ঘুরে মুড়ি বিক্রি করে না মোটে, কিন্তু ভোর রাত থেকে উনুনে মুড়ি ভাজতে বসলে তার অন্তরাত্মা এই কথাগুলোই মনে মনে বলতে থাকে। আর একটু বেলা হলেই মানুষ কৌটো হাতে করে নিয়ে তাদের উঠোনে এসে লাইন দিয়ে দাঁড়াবে। সুরসিকা নামটি যে তার কে রেখেছিল, পুরো নামটির কথা ভাবলেই তার মনে হয় 2-1 ঘা চাবুক পড়ছে তার পিঠে। এমনিতে ছোটরা সবাই তাকে সুরপিসি বলেই ডাকে। কোন কাল থেকে সে দাদার বাড়িতেই থাকছে, থাকা খাওয়া পড়া সব চলে তার। সেও গায়ে খেটে পুষিয়ে দেয়। সংসারে তো তার কপালে জোটেনি। ছোট বয়সে এক ঘাটের মরার সাথে বিয়ে দিয়েছিল মা বাবা। বিয়ের 1 মাস বাদেই টসকে যায় স্বামী। মা বাবা গত হবার পর দাদার সংসারেই থাকা। দাদা বৌদির সংসার তার সংসার, ভাতিজা ভাতিজিরাই তার ছেলে মেয়ে। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকলে তো চলে না, ওদেরকে নিয়ে আনন্দ করে থাকতে গেলে 2টি পয়সা হাতে চাই আর কি। তাই এই মুড়ির ব্যবসা। সুরসিকার কপাল থেকে ঝুলে রয়েছে একটি টিউমার। দিনকে দিন বড়ই হচ্ছে সেটি, কিন্তু কাকে আর বলতে পারে সে?
টাকা পয়সা খরচ করে এটি অপারেশন করিয়ে দাও। তার চাইতে জীবনের কয়েকটি মাত্র ঘটনা আর সাথে এই টিউমারটি সঙ্গে নিয়েই যাবে সে যেখানে যাবার, দেখিয়ে বলবে এইটুকুই পেলাম আর কি। এদিকে হৈমবতী রান্না বসিয়েছেন। উনুনে তেল গরম হলে শোল মাছের টুকরো দিলে ছাদ করে শব্দ হলো। রান্নাঘরের পেছনে মাছগলিতে বসে থাকেন বঙ্কিম মানে বঙ্কু বুড়ো। তিনি লম্বা করে সুপুরি গাছে গাছে পাটের দড়ি লাগিয়ে নিয়ে হাতের লাটাইয়ে পাক দিতে থাকেন। লোকে কুয়োর বালতির দড়ি, গরু ছাগলের দড়ি তার কাছ থেকে কিনে নেয়। এটাই তার উপার্জন। দেশের বাড়ির গল্প তার খুব প্রিয়। নিঃসন্তান দম্পতি মহিমবাবুর আশ্রয়ে থাকেন তারা। খুপড়ি ঘর বানিয়ে দিয়ে তাদের থাকতে দিয়েছেন, কিন্তু আজকাল প্রায়ই মহিমবাবুর ছেলে হুমকি দিতে থাকে, এখানে থাকা চলবে না, দালান ঘর উঠবে এখানে। ভয়ে ভয়ে দিন রাত পার করেন তারা। তো এই নিঝুম দুপুরে দড়ি পাকাতে পাকাতে বঙ্কু বুড়ো গান ধরেন, কাঁচা বাঁশের খাট পালং রে নারিকেলের দড়ি, শ্মশানেতে লইয়া যাবে বইলবে হরি হরি। তার সুর খুব ভালো নয়, কিন্তু কণ্ঠের করুণ একটি ভাব দুপুরের নিস্তব্ধতাকে যেন খান খান করে দিতে থাকে। কিন্তু এই মুহূর্তে কর্তামায়ের হাতে গরম তেলে মাছ ভাজার শব্দ আর গন্ধে বঙ্কুর গান থেমে যায়। বলে ওঠেন, ও কর্তামা, আইস কি মাছ আইলো কন দেখি। শোল মাছ গো দাদা। আর দেশের বাড়ির মাছের কথা ভাবলে চোখে পানি আসে গো কর্তামা। রুই, কাতলা, চিতল, বোয়াল আর শোল। কথা বেশি দূর এগোতে পারল না। নিশ্চয়ই তার স্ত্রী বিন্দুবালা এসে গেছে। ফিস ফিস কথা হচ্ছে কর্তামায়ের সাথে। শুনবেন না কর্তামা ওই লোকটার কথা, স্বভাব চরিত্র মোটে ভালো ছিল না, জেলে পাড়ায় রাত কাটাতো। বলেই হাঁপিয়ে উঠলেন বিন্দু। কোমর পড়ে গেছে তার। কুঁজো হয়ে আস্তে আস্তে একটু সোজা হতে চাইলেন তিনি। বড় করে শ্বাস নিলেন, বললেন, যাই আপনাদের পেছনের বাগান থেকে কিছু থানকুনি আর ঘাসের মুথা কুড়িয়ে আনি গিয়ে। হৈম ভাবেন, আহারে, 2 পয়সার চিকিৎসা করানোর ক্ষমতা নেই মানুষ দুটির। বিন্দু দিদি ফিরে যাবার সময় তাকে মাছের ঝোলের বাটি ধরিয়ে দেন হৈম। প্রায়ই দেন। ওই মাছ পাগল মানুষটিকে না দিলে কি মাছ আর গলা দিয়ে নামবে হৈমর? সদাশিবের চোখে পড়লে বড্ড খ্যাচখ্যাচ করেন। হৈম বলেন, কমবে না, কমবে না, আপনার ভাগ থেকে একটু দিয়ে খেলে খেতে পারবেন আজীবন, মনে রাখবেন কথাটি। রানু দেবী বসে রয়েছেন তার নির্দিষ্ট জায়গাটিতে। বারান্দার খুঁটির সামনে একটি জলচৌকির ওপর বসে থাকেন তিনি। মাঝে মধ্যে উঠে যান চান দান এবং খাবারের জন্য, আবার এসে এখানেই বসেন। মিনা তার জন্য আলাদা করে নিরামিষ রান্না করে যত্ন করে খেতে দেয়। মিনা হলো কলাবতীর ডান হাত। এত কাজও করতে পারে বউটি। কলাবতীও রান্না করতে পারে অনেক রকম। খাবার দাবারের ব্যাপারেও সে খুব শৌখিন। কিন্তু তার আর এত সময় কোথায়? সকাল থেকে বীরের নামের লোকটি হাজির হয় এসে। তারপর থেকে হাসি ঠাট্টা চলে কলাবতীর ঘরের ভেতর। লোকটা নাকি কাঠের কারবারি, বড় দোকান রয়েছে তার, সংসার, ছেলে মেয়ে সব রয়েছে তার। সে সব ছেড়ে রেখে কি করে বাড়িতে কাটায় সে? মাঝে মধ্যে বীরেনের বউ মেয়ে এসে হল্লা করে যায়, কিন্তু কলাবতীর সাথে পেরে উঠলে তো। কলাবতী শখ করে এনে জামরুলের গাছ লাগিয়েছে 2টি। রানু দেবীর কি সাধ্য ছিল তাকে বারণ করে? নাকের ডগায় সে গাছ 2টি দেখতে থাকেন তিনি। গা সওয়া হয়ে গেছে এখন। বর্ষায় যখন ঝুঁকে ফল ধরে গাছ 2টিতে, টিয়ার ঝাঁক আসে ফল খেতে, তখন তো ভালোই লাগে। এমনিতে সে গাছ 2টি রানু দেবীর চক্ষুশূল। রানু তার বাবার অত্যন্ত আদরের মেয়ে ছিলেন। স্বামী অপরেশ সেবার তাকে নিয়ে শ্বশুর বাড়িতে যান। পান্না সবে তখন হাঁটতে শিখেছে। বাবা বলছিলেন, মারে, এবার তোর হারমোনিয়ামটা সাথে করে নিয়ে যাস। দাদা বৌদি দুজনেই ছুটে এসে প্রতিবাদ করেছিল, ও কেন নেবে? আমাদের বুচি গান শিখবে এই হারমোনিয়ামে। এক কথা 2 কথায় অপরেশের সাথে তর্ক বেঁধে গিয়েছিল। দাদা বৌদি তাকে যথেষ্ট অপমান করে।
ভোর রাতে জেগে উঠে রানু আর স্বামীকে বিছানায় দেখতে পাননি। বাইরে এসে একটু খোঁজাখুঁজি করতেই দেখতে পেয়েছিলেন স্বামী তার জামরুল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন। একটি হারমোনিয়ামের জন্য রানুর জীবন ছারখার হয়ে গেল অসময়ে। রানু আর বাপের বাড়িতে যাননি, আশ্রয় নিয়েছিলেন দেশতুতো দাদা হারান্দার বাড়িতে। বিপত্নিক হারুদার বাড়িতে হেসেল ঠেলে জীবন কাটছিল তার। পান্না বড় হচ্ছিল, পাশাপাশি মাহারা কলাবতীকেও দেখাশোনার দায়িত্বে ছিলেন রানু। ছোটবেলা থেকে এত চঞ্চল ছিল মেয়েটা, একটু বড় হলেই কার সাথে যেন পালিয়ে গিয়ে দুরাত কাটিয়ে এসেছিল। পান্নাকে হারুদা নিজের গাড়িতে প্রথমে খালাসির কাজ দিয়েছিলেন। যখন টের পেলেন মেয়ে গর্ভবতী, তখন পান্নার ঘাড়ে জোর করে ঝুলিয়ে দিলেন তিনি। সাথে পান্নাকে বাস গাড়ির কন্ডাক্টর বানিয়ে দিলেন তিনি। আর এই বাড়িঘর সবটাই বানিয়ে দিলেন তিনি। পান্নাটা এত নিরীহ একটা ছেলে, সারাটা দিন কাজেই কেটে যায় তার। সন্ধ্যের দিকে কাজ থেকে ফিরে চান সেরে নিলে মিনাই তাকে যত্ন করে খেতে দেয়। রোজগারের পয়সাপাতি সে কলাবতীর হাতেই তুলে দেয়। খাওয়া হয়ে গেলে মা আর ছেলে এক বিছানায় কোণঠাসা হয়ে পড়ে থাকে। তাই তো রানুর মুখে ভাষা বড্ড কম, নীরব তিনি। সারাটা দিন এক জায়গাতে বসে থেকে আকাশ পাতাল ভাবেন তিনি। কেন এই শাস্তি, কার কাছে দেবেন বিচারের ভার? এখনো পর্যন্ত কলাবতীর 4 সন্তান, যাদের সাথে তার পান্নার কোনো যোগ নেই। তবু বাচ্চাগুলো একের পর এক হামা দিয়ে তার কাছে আসে, হাসি মুখে হাত বাড়িয়ে দেয় তার কোলে উঠবে বলে। তাই সব ভুলে বাচ্চাগুলোকে ধুলো ঝেড়ে কোলে তুলে নেন তিনি। গোলাপ মাসিমাকে মাসিমা বলাটা ঠিক সাজে না, তবু বলতে হয় তার স্বামী সদানন্দের খাতিরে। সদানন্দ তো একেবারে বৃদ্ধ এখন, সে তুলনায় গোলাপেরও বয়সটা বেড়েছে। টকটকে ফর্সা গায়ের রং গোলাপের, চোখ দুটি কটা তার, গাল দুটিতে অসংখ্য ব্রণর দাগে ক্ষত হয়ে রয়েছে। সুজন যথারীতি তার জীবন থেকে চলে গেছে, শরীরের খিদেও তার মিটে গেছে। এখন সে 3 ছেলে মেয়েকে নিয়ে বিড়ি বাঁধার কাজ করে সংসার চালায়। অনেক দিন পর সে এক আনন্দ সংবাদ নিয়ে পাড়ায় বেরোলো কিনা তার সতীন কল্যাণী দিদি তার কাছে একটি চিঠি লিখেছে। বোন গোলাপ, আমার মেয়ে রঞ্জনার বিয়ে ঠিক হয়েছে, জানো তো তুমি? ও লেখাপড়া শেষ করে নিয়ে একটি কলেজে পড়ায়, সেখানে অধ্যাপক একজন পরিতোষ ওর নাম। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বন্ধুত্বের পর এবার বিয়ে। আমিও রাজি হয়েছি, কিন্তু রঞ্জনার দাবি হলো বিয়ের সময় তার বাবার উপস্থিতি চাই। আমিও কথা দিয়েছি যে আমি নিজে গিয়ে স্বামী এবং তোমাদের সবাইকে এনে হাজির করব। বোন গোলাপ, যত মিথ্যেই হোক, বিবাহ বন্ধন আমাদের ক্ষেত্রে এক অদৃশ্য সংস্কার বিশেষ। আমি শিক্ষিত হয়েও তাকে অস্বীকার করতে পারিনি। আজও মধ্য তালুতে চুলের নিচে সিঁদুর ছোঁয়াই একটু হলেও। আর তুমিও দেখো, এত কিছুর পরেও স্বামীকে ফেলে তো দাওনি, আর দাওনি বলেই তো আজ তোমার কাছে গিয়ে উপস্থিত হওয়ার সাহস দেখাতে পারছি। লোকে যে যাই বলুক না কেন, তুমি আর আমি সত্য মিথ্যের ধ্বজা উড়িয়ে নিয়ে সকলের চোখের সামনে দিয়ে বেরিয়ে আসব। তৈরি থেকো। গোলাপ এ খবর নিয়ে যত বড়াই করুক না কেন, আদতে তো সতীন সম্পর্ক। কেউ আর ততটা আমল দিতে চাইল না। সে অনর্গল বলে চলল, দিদি আসছে গো, আমার দিদি। আজ পর্যন্ত এত বড় সম্মান আর কেউ দেয়নি যা আমার এই দিদি দিয়েছে। আমাদেরকে কলকাতায় নিয়ে যেতে আসছে গো। সবাই মুখ চোখ এমন করছে যেন আসুক তো আগে, দেখি তারপর। এসে গেলেন কল্যাণী। এতদিন বাদে গোলাপের ঘর যেন আলোময় হয়ে উঠল। এসে থেকে সদানন্দের পেছনে পড়লেন দুজনে মিলে। নাপিত ডেকে চুল দাড়ি কামানো থেকে শুরু করে সদানন্দকে কুয়োতলায় টেনে নিয়ে গেলেন দুজনে মিলে। গা রোগড়ে চান করিয়ে দিলেন তাকে, তারপর নতুন পোশাক পরিয়ে দিলেন। সব কিছু হয়ে গেলে দুজনেই বিস্ময় ভরা চোখে চেয়ে দেখে বলতে লাগলেন কল্যাণী, ওরে গোলাপ, চেয়ে দেখ, এমন পাগল পাগল চেহারাও সাজালে কত সুন্দর হয় বল। বেড়ার ওপার থেকে লিলি মানে পরমেশের স্ত্রী তাকিয়ে দেখছিলেন সবটা। ঘরের ভেতর থেকে পরমেশ দম ফাটা কাশি কাশছিলেন।
এত আনন্দ গোলাপের পরিবার কখনো পায়নি। ছেলে মেয়েগুলো খুশিতে আটখানা। তিনখানা রিকশা দাঁড়িয়েছে এসে বাড়ির সামনে। অনেকে মিলে দাঁড়িয়ে থেকে ওদের আনন্দ করাটা দেখছিল। সত্যি তো, ধ্বজা উড়িয়ে দিয়ে চলেছেন কল্যাণী। পেছন থেকে পরমেশের দম ফাটা কাশির আওয়াজটা শোনা যাচ্ছিল অনেকক্ষণ ধরেই। গোলাপের তো খুশির সীমাই নেই। রাস্তায় যার সাথে দেখা হচ্ছে ডেকে ডেকে বলছে রিকশা থেকেই, শুনছেন, আমরা কলকাতায় যাচ্ছি, এই দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের বড় মেয়ের বিয়ে, তাই যাচ্ছি। দিদি স্কুলে চাকরি করে, মেয়ে প্রফেসর, যার সাথে বিয়ে হবে সেও প্রফেসর। কল্যাণী আর বাধা দিচ্ছেন না গোলাপকে, যা বলছে বলুক গোলাপ। গোলাপের আনন্দ দেখে তিনি আজ চরম আনন্দিত। জনশ্রুতি রয়েছে মধুপুরের আনন্দনগর পাড়ায় এক ভূত, না ভূত ঠিক নয়, এক পেতনির বসবাস রয়েছে। রাস্তার এক পারে রোডস অ্যান্ড কনস্ট্রাকশনের অফিস ক্যাম্পাস, আর ঠিক তার উল্টো দিকেই ধারাকান্তর কাঠের পাটাতনের উপরে দোতলা বাড়ি। বেশ কত বছর আগে ধারাকান্তর বউ আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। তারপর ধারাকান্ত আবার বিয়ে করে, আর তার পেতনি বউ নাকি আশ্রয় নেয় অফিস ক্যাম্পাসের ভেতরে থাকা ঝাপড়া আম গাছটিতে। এবার রোজ রাত 12টার পর নাকি পেতনি বউ মেনকা গাছ থেকে নেমে এসে রাস্তা পার করে তার পুরনো সংসার দেখতে আসে। এবার ঠিক সে সময় কেউ যদি রাস্তা পার করেছে তো মরেছে, তাই সে সময় ভুলেও কেউ রাস্তা পারাপার করে না। কেউ কেউ বলে দূর থেকে নাকি দেখেছে সে পেতনি বউয়ের পরনে থাকে লাল পেরে শাড়ি, আর কোনো ভূতটুতের কথা তো শোনা যায় না। আবার মেনকা পেতনি যে কারো ঘাড় মটকে দিয়েছে এমন ঘটনাও তো ঘটেনি কখনো। তবু মানুষ তো এই শঙ্কাটি সাথে নিয়েই থাকছে সারাক্ষণ। আত্মহত্যা তো অনেক হয়েছে। পালবাড়ির মধু রাস্তার পাড়ে ছোট্ট একটি ঘর বানিয়ে নিয়ে একা থাকতো সে। ভেতর বাড়ির সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে একদিন তার ঘরের কড়ি বর্গার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। পুলিশ এসে দরজা ভাঙলে পরে দেখা গিয়েছিল তার ছোট্ট ঘরের চার দেওয়াল জুড়ে শুধুই নানা ভঙ্গিতে আঁকা একই নারীর ছবি, কিন্তু সে নারী যে কে কেউ আন্দাজও করতে পারেনি। রমলা আর সুভাষের সেই ছোট্ট বেলার প্রেম। সুভাষ নিজের পায়ে দাঁড়াতে পারছিল না বলে রমলা নাকি তাকে একটি দোকান দিয়ে দিতে প্রাণপাত সাহায্য করে। ব্যাস, দোকান দাঁড়িয়ে গেলেই সুভাষের মত বদলে গেল। সে নাকি তখন অল্প বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাইল। এই কারণেই রমলা একদিন আত্মহত্যা করে। পাড়ায় দত্তদের বিস্কুট বেকারিতে একদিন হই হই ব্যাপার ঘটেছিল। কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছিল এক নতুন যুবক কোথা থেকে এসে বেকারির কাজে যোগ দিয়েছিল, কিন্তু তার পোশাক আশাক আচার আচরণ দেখে মনে হতো সে বেশ শিক্ষিত ভদ্র বাড়ির ছেলে। এই বেকারির কাজের উপযুক্ত সে নয়, সবাই বলা বলি করত। হঠাৎ একদিন বেকারির দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকি হাঁকাহাঁকির পর দরজা ভেঙে দেখা গেল দরজার সামনে ঝুলে রয়েছে সে। পুলিশ এসে তার ব্যাগ থেকে খুঁজে বের করেছিল রাশি রাশি প্রেমপত্র। বাজারের কাজটিতে নদীর ওপরে যে কাঠের পুল, নিচ দিয়ে বয়ে যাচ্ছে শান্ত শীর্ণ নদী, বর্ষায় যার অন্য রূপ। এ সময় প্রতি বছরই 1-2-3 করে কয়েকজনেরই অপমৃত্যু ঘটে। সাঁতরে নদী পার করতে গিয়েই এই কাণ্ডগুলো ঘটে। ঘটে তো ঘটে, কয়েকদিনের শোক তাপ উন্মাদনা ভুলে গিয়ে আবার মানুষ চলতে শুরু করে স্বাভাবিক জীবনে। নদী যে কত কিছু নিয়ে চলে যায়, আবার কত কিছু দেয় মানুষকে। কত ক্ষত বুকে নিয়েও নদীমাকে আলিঙ্গন করেই বেঁচে থাকে মানুষ। রাস্তার উত্তরের মাথায় দাঁড়িয়ে রয়েছেন দিগন্ত প্রসারী হিমালয়। দিনের মধ্যে একবার অন্তত মানুষগুলো সেদিকে তাকিয়ে মাথা নত করে। মনে মনে ভাবে হয়তো তিনি অটল অবিচল হিমালয় সদা প্রহরারত রক্ষাকর্তা তিনি। এই হিমালয়ের কোলে কোলে অসংখ্য অগুন্তি বসতি গড়ে উঠেছে। সব মিলিয়ে এই জায়গাগুলোকে বলা হয় তরাই অঞ্চল। খুব কাছে না হলেও অদূরে দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার সাদা রঙের গভীর খাঁজটিও নজরে আসে এখান থেকে। মানুষ ভাবে প্রকৃতি কত মহান, প্রচুর সম্পদ দিয়ে তাদের ঘিরে রেখেছে,
আশেপাশে কত কত চায়ের বাগান, বড় নদী তিস্তাকে নিয়েও মানুষের কত গর্ব। গর্ব তাদের বসতিকে নিয়ে, আশপাশ নিয়ে, সর্বোপরি মানুষকে নিয়ে। প্রেম রয়েছে সর্বত্র। নন্দিনী বড় হচ্ছে। এই 16 বছর বয়সটিতে অদ্ভুত এক মাদকতার শরীর মন জুড়ে। সব কিছুই আজ তার ভালো লাগে। আগেও তো সে দেখেছে এই গাছ ফুল মাটি, কিন্তু আজ কেন তার নতুনভাবে সব ভালো লাগছে। মেঘেদের সাথে খেলা করতে করতে সে ভাবতে থাকে, প্রেম করতে হলে তো একজন মনের মানুষ চাই। কে হতে পারে সে? অমলদার মুখটি ভেসে উঠল তার চোখের সামনে। ছোটবেলা থেকেই মানুষটিকে নন্দিনী হিরো বলে ভেবে এসেছে। লেখাপড়া ছাড়াও খেলাধুলো সব কিছুতে প্রথম হতো সে। গভীর দুটি চোখে যেন সাগরের অতলান্ত খুঁজে দেখতে চাইতো সে। ক্যারাম খেলায় ঘুটি তাক করছে অমলদা। আঙুলের মাথাগুলো অল্প বাঁকা, আর্টিস্টিক বলে মনে হতো। ছবি আঁকলেও যেন প্রথম হতো সে। আঙুল ঈষৎ কাঁপল আর ঘুটি গিয়ে পৌঁছল লক্ষ্যে। নন্দিনী সচকিত হলো। এমনটা কতবার হয়েছে। অমলদা তার পিসির বাড়িতে থেকেই পড়ছিল। উচ্চ মাধ্যমিক দেবার পরপরই কোথা থেকে যেন ওর মা বাবা আরও 4 ভাই বোন এসে গেল। বাবা অসুস্থ, সংসার চালাতে পারছেন না। সবাইকে নিয়ে অমলদা সরে গিয়ে ভাড়া বাড়িতে উঠল। তারপর থেকে যুদ্ধ শুরু হলো। প্রথম প্রথম নন্দিনীর মনে ভারী কষ্ট হলো। এত উজ্জ্বল একটি ছেলের জীবনে মোড় ঘুরে গেল এভাবেই। হয়তো হয়, হয়তো যায়। চোখের আড়াল হতেই মনের আড়াল হতে সময় নিল না খুব বেশি। কখনো সাইকেল আরোহী অমলদার সাথে দেখা হলে হাসি বিনিময় হয়, এইটুকুই। এরপর এসে গেল সেই দিন। নন্দিনী স্কুলের গণ্ডি ছাড়িয়ে নিয়ে কলেজে পা রাখল গিয়ে। সত্যি সত্যি সংকীর্ণ এক জায়গা ছেড়ে রেখে আরও কত বড় এক পরিসরে ঢুকে গেল সে, অথবা তার 3 সহপাঠী বন্ধুরা মিলে। স্বাধীনতা কতটা বেড়ে গিয়েছে তাদের। অফ পিরিয়ডে ঘুরে ঘুরে শহর দেখা, বাজার করা, সপ্তাহে 1-2টি করে সিনেমা দেখা, আর মনে মনে খুঁজতে থাকা সেই স্বপ্নের পুরুষটিকে। যদি মিলে যায় কখনো পথ চলতে গিয়ে, আহা কি আনন্দ আর কি আনন্দ। বাস থেকে পোস্ট অফিসের মোড়ে নেমেই হাঁটা পথে অনেকটা গিয়ে তাদের কলেজ, প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়। বাস থেকে নামার পর ডান দিকে সার সার করে সেলুন, সাইকেল সারাইয়ের দোকান, চায়ের স্টল ইত্যাদি। এখানে রাজ্যের ছেলেরা ভিড় করে দাঁড়িয়ে থাকে। কোনো মেয়েকে দেখে পছন্দ হলে সাইকেল নিয়ে পিছু নেয় ওরা। ওইটুকু পথে অল্প কথায় মনের ভাষা প্রকাশ করে। প্রতিক্রিয়া হিসেবে কেউ হয়তো ডিগবাজি খায়, কেউ বা হতাশ হয়ে ফিরে যায়, কেউ হয়তো বা সন্ধি পাকা করে নেয়। এই মজার দৃশ্যগুলো চোখে পড়ে ওদের। ওরা ওদের ঝুলিতে নিত্য নতুন গল্প পুড়ে নেয়। নিজেরাও হয়তো ভাবে, আজ কি আমার বেলায় ঘটবে কিছু, জানে না কেউ। নন্দিনী আজও দেখতে পায় অমলদা সাইকেল নিয়ে দ্রুত গতিতে রাস্তা বেরোয়। নন্দিনী হাসতে চাইলেও অমলদা না হেসে ভীষণ ব্যস্ততা দেখিয়ে চলে যেতে থাকে। নন্দিনী ভাবতে থাকে, তবে কি দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে বেঁকে? যাক বেঁকে, তবু যে তুমিই আমার প্রথম প্রেম অমলদা। নন্দিনীর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস উঠে আসে। মাধব বেশ একটু মেজাজি, তার ওপর তার বেশ একটু মাছ খাওয়ার নেশা। ভর সন্ধেবেলায় বাজারে গিয়ে অন্তত 3 পদের ছোট মাছ তার আনা চাই চাই। এদিকে ছবি বউকে কুয়োতলায় নিয়ে গিয়ে সে মাছ কাটতে হয়। 2 হাতই তার বন্ধ থাকে, আর রাজ্যের মশা এসে তার শরীরে রক্ত চুষে খায়। ছবি কিছু বলতে গেলেই এক কথা, 2 কথায় তাদের তুমুল ঝগড়া বেঁধে যায়। কখনো হাতাহাতির পর্যায়েও চলে যায় ব্যাপারটি। ছবির অভিযোগ হলো, এই গাদা গোষ্ঠীর মাছগুলো দিনের বেলা আনলে চলে না। বিপরীতে মাধবের কথা হলো, সারাটা দিন মাঠে ময়দানে রোদে তেতে বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম আমায় করতে হয়, কাদের জন্য করি আমি? ঘরে ফিরে একটু আয়েশ করে খাবো যে, তার উপায় নেই। বিষ্ণু বড় হচ্ছে, তার 2 চোখ ভরা স্বপ্ন রয়েছে। মায়ের স্বপ্ন জড়িয়েই তার স্বপ্নগুলো। বাবার মতে এবার পড়ার পাঠ চুকিয়ে দিয়ে বাবার সাথে গিয়ে লাঙল ধরে সে, কিন্তু বিষ্ণু সে পথে যেতে নারাজ। শাস্তি হিসেবে মাধব হয়তো খেতে দিচ্ছে ছেলেকে, কিন্তু পড়ার জন্য একটি পয়সাও খরচ করতে নারাজ সে। তাই বেশিরভাগ খালি গায়েই থাকে সে। প্যান্ট একটি হয়তো চেন ছেঁড়া, বোতাম নেই, ঢিলে প্যান্ট। অনেক সময় কোমর থেকে নেমে যেতে চাইলে টেনে উঠিয়ে নিচ্ছে। মা বাবার ঝগড়া কোন্দলে তার কোনো মন নেই। টিমটিমে আলোয় বসে সে বইয়ের পাতায় ডুবে থাকছে।
তার মনে শুধু একটাই ভাবনা, এই পৃথিবীতে যারা বড় মানুষ হয়েছেন তারাও তো তার মতোই মানুষ ছিলেন একদিন, সেও হবে একদিন ঠিক তাদেরই মতো। পরীক্ষার ফলাফলে সে প্রথম হচ্ছে শুরু থেকেই। আশপাশের মানুষ বলা বলি করতে থাকে, ছেলে তোর ভালো হোক। সে হয়তো তাদের আন্তরিক শুভকামনায় একটু হাসি বিনিময় করে ঠিকই, কিন্তু তার মন বলে এ তো কিছুই নয়, আরও কঠিন পথ অতিক্রম করতে হবে আমায়। মাধবের কাণ্ড কারখানা দেখে দেখে আলোকময় হতাশ হন মনে মনে। বয়স ৮০-র দোরগোড়ায় এসে সারা জীবনের অভিজ্ঞতা থেকে আলোকময়ের মনে হতে থাকে অনেক ক্ষেত্রে সন্তান তার পিতামাতার মৃত্যুকে ত্বরান্বিত করে যেতে থাকে। না, তিনি তো আর কিছুই এখন করতে পারছেন না, কিন্তু মাধবের এই অকারণ অশান্তিগুলো তার মনের অস্থিরতা বাড়িয়ে দেয়। তার স্বাস্থ্যের হানি তো হতে থাকে। একটা চিন্তা ছিল গঙ্গাকে নিয়ে, কে দেখবে, কি হবে তার। কিন্তু না, মাধব যত পাগলামি করুক না কেন, সে দিদি অন্তপ্রাণ। অসুখ বিসুখে রাত পর্যন্ত জেগে থাকে সে। মাধব যখন ছোট্টটি এসেছিল এ বাড়িতে, এই গঙ্গাই তাকে জড়িয়ে ধরেছে, ভাই ভাই বলে প্রাণ দিয়েছে সে। গঙ্গা নির্বোধ মেয়ে হলেও তার বুক ভরা স্নেহ রয়েছে, সবাইকে দেবার মতো এক ভালোবাসাই রয়েছে তার হাতে। ভাগ্যিস এইটুকু গুণ তার ছিল। যা দেখা যাচ্ছে একটি মানুষের চরিত্রে দোষ আর গুণ দুটোই থাকে। মাধবের চরিত্রে দোষের ভাগটি হয়তো কিছু বেশি, কিন্তু কিছু গুণও রয়েছে তার মধ্যে। আলোকময়ের হঠাৎ মনে হলো স্নেহরসের বশবর্তী হয়ে তিনি পক্ষপাতিত্ব করে ফেলছেন না তো মাধবের প্রতি। পর মুহূর্তেই মনে হলো তা ঠিক নয়। তার জীবনে তো যা হবার তা হয়েই গেছে, এবার মাধবের হাতে পড়ে যা হচ্ছে হোক। মানুষের নিজের হাতেই কি আর সবটা থাকে? থাকে না হয়তো। শশধরের মন ভেঙে গিয়েছিল আগেই। এত ফুর্তিবাজ মানুষটি কেমন গুম মেরে গেছে। চোখের সামনে শ্যামলের পাগল হয়ে ঘুরে বেড়ানোটা দেখতে দেখতে তার মনে কখনো অনুতাপ আসে, কখনো মনে হয় কোথাও কিছু ভুল হয়ে গেল, শুধরানোর আর পথ নেই। এদিকে সাধন কলেজ পাশ দিয়ে বেরোনোর পরে চাকরিও পেয়ে গেল একটা। নিজের পছন্দ মতো একজন চাকরি করা বউও সে জুটিয়ে নিল। বিয়ের ব্যাপারে শশধর, অনুপমা কারোরই পরামর্শ নেবার প্রয়োজন মনে করল না। বাইরে রেজিস্ট্রি ম্যারেজ করে বউ নিয়ে এলো ঘরে। দুজনে মিলে মাটির ভাগ চেয়ে নিয়ে মাঝখানে এক পাকাপোক্ত ঘর বানিয়ে নিয়ে বহাল তবিয়তে থাকতে লাগলো। সংসারের কোনো বিষয় তাদের কিছু আসে যায় না। শশধর অনুপমা দুজনেই হতবাক। পেটের সন্তান এতটাই স্বার্থপর হয়? বিশেষ করে অনুপমা যে ছেলেকে এতদিন ধরে তোল্লাই দিয়ে এসেছে। এই লক্ষ্মী সরস্বতী বিবাদ নিয়েই তো শশধরের সাথে তার যত ঝগড়া। এখন আর ঝট করে সন্ধি করে নেবার আর কোনো উপায় নেই। খেলাধুলার জগতে বিল্টু সাহা নামটি বেশ উজ্জ্বল নাম ছিল, কিন্তু এই মফস্বল ছেড়ে দিয়ে একটু বড় শহরে গিয়ে খেলতে পারার বিষয়ে বাড়ি থেকে উৎসাহ জোগানোর মতো কেউ নেই। তাই স্কুল পাশ করে নিয়ে বিল্টু বাবার পাশে দোকানেই বসলো এসে। বাবা কেমন হয়ে যাচ্ছে এই বিষয়টি বিল্টুকে নাড়া দিয়ে দিল। এই সময় ধুমধাম করে টুটুর বিয়েটা দিল শশধর। বাকি রয়ে গেল শান্টু আর মিঠু। এরই মধ্যে শশধর একদিন দোকানে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। স্ট্রোক হলো তার। হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু ঘোষণা হলো। এবার অনুপমা বুঝতে পারল কি ঘটে গেল তার জীবনে। এত দায়িত্ব সে কখনো আগে বোঝেনি। বড় ছেলে হয়ে সাধনটাও যদি একটু পাশে থাকতো। শুধু নিজের টুকু ছাড়া সে তো আর কোনো দিকে তাকিয়ে দেখে না। এবার শান্টু, বিল্টু আর মিঠুকে নিয়ে জড়িয়ে থাকা অনুপমার। পাগল ছেলেটা কোথায় থাকে, কি করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আবার কখনো হাসি মুখে এসে মা বলে ডাকে। জাগতিক সকল কিছু ভুলে গেলেও মা ডাকটি ভোলে না শ্যামল। অনুপমা অবাক হয় আর ভাবে সেও ভুল করেছে। একটা সময় সাধন সাধন করে পাগল হয়েছিল সে। তা না করে শ্যামলকে নিয়েও যদি একটু ভাবত, একটু যদি ভালোবাসত, জড়িয়ে নিত ওকে, যদি শশধরের সাথে যুদ্ধটা করতো শ্যামলকে নিয়ে, ওকে পড়তে দাও তুমি বলতো যদি সে, তবে হয়তো আজ আর পেটের সন্তান এভাবে পথে পথে ঘুরে বেড়াতো না। ভুল, ভুল আর ভুল। এভাবেই ভুলের মাসুল দিয়ে যেতে হবে একা অনুপমাকে। সাধন আর তার বউ হুমকি দিতে লাগলো, ভাগাভাগিটা ঠিকঠাক করে হয়নি, এবার সবারটাই ভাগ করা হোক সমানভাবে। অনুপমা দলিল বের করতে গিয়ে দেখল শশধর আলাদা কাগজে লিখে রেখে গেছে দোকান আর আমাদের পুরনো ঘর থাকবে শ্যামলের নামে, বাদবাকি যা ভাগ হবে আমার কিছু বলার নেই। সেই মতেই সবটুকু ভাগ হলো। শান্টু বিল্টু দুজনেই অন্য ব্যবসার কাজে লেগে গেল। সেই যে দোকানের ঝা বন্ধ হলো তো হলোই। রাস্তার পারে টিনের ঘেরাও করা দোকান, কাঠের পাটাতনের ওপরে দোকানের ঝা বন্ধ হয়েই রইল।
পাটাতনের নিচ থেকে লম্বা ঘাস বেরিয়ে থাকে। লোকে এখনও বলতে থাকে, ওই তো শস্যধরের দোকান। যার ভাগের দোকান সে তো আর দোকানের মর্ম কিছুই বোঝে না। তবে ব্যবসা করার ধারণাটি তার মন থেকে যায়নি বোধ হয়। কেউ হয়তো শ্যামলের প্রতি দয়া পরবশ হয়ে একটি 50 টাকা নোট ধরিয়ে দিল তার হাতে। সে তা নিয়ে বাজারে ছুটল। ইংরেজি বাংলা যত দৈনিক পত্রিকা রয়েছে সব কিনে নিয়ে সে তার প্যান্টের কোমরে গুজে রাখল। বাকি পয়সাটুকু দিয়ে সে গাদাখানেক পচা মূলো কিনে নিয়ে এসে তারই দোকানের সামনে সারসার করে সাজালো। পচা মূলোর গন্ধে যে যার বাড়ি থেকে বেরিয়ে এলো। গন্ধে এবার তাদেরই যে মাথা খারাপ হবার জোগাড়। একটি বেলা তাদের পণ্ড হয়ে গেল পচা মূলো সরাতে। এতেই প্রমাণিত হয় বোধহয় লেখাপড়ার আগ্রহ আর ব্যবসা শ্যামলের মাথাতে একটু হলেও রয়ে গেছে। এদিকে ঝাঁপ বন্ধ দোকানটা দিনের পর দিন শশধর নামের এক সাধারণ মানুষের জীবনের ক্ষুদ্র ইতিহাসের সাক্ষ্য বহন করে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। ধর্ম ধর্ম আর ধর্ম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ধর্ম লতিকা আঁকড়ে ধরেই বেঁচে থাকে। কিছু মানুষ আছে হয়তো ধর্ম অপেক্ষা কর্মকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই 33 কোটি দেবতার মধ্যে থেকে কয়েকজন দেবতাকে, যাদেরকে চলতি কথায় ঠাকুর বলা হয়ে থাকে, এই ঠাকুরের শরণাপন্ন হয়েই তো বেঁচে থাকা। পাড়ার শেষ প্রান্তে থাকা পারুল মাসিমার 17 বছরের ছেলেটার সর্পদংশনে মৃত্যু হলো। সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালে হয়তো বা বেঁচে যেত। না, সেটি হতে পারল না। সারা শরীর বিষে ছেয়ে নীল হয়ে গেল, বাঁচল না ছেলেটা। ধারণা হয়তো এই মা মনসা প্রাণ নিয়েছে তার। এক্ষেত্রে কিছুই আর করার নেই। আবার হয়তো পারুল মাসিমা মনে মনে বলতে থাকেন, নিয়েছো মা, সন্তানের প্রাণ নিয়েছো, ভালো রেখো ওকে তুমি তোমার কাছে। এই বিশ্বাস নিয়েই তো মানুষ হয়তো বেঁচে থাকে। বড় বড় আঘাতগুলো সহ্য করে নিতে বাধ্য হয় মানুষ। ধর্ম শুধু এই অঞ্চলেই নয়, গ্রাম, শহর, মহানগর সবেতেই ছড়িয়ে রয়েছে এই ধারণা। চোর জোচ্চোররাও মনে মনে তাদের নিজস্ব ঠাকুরের আরাধনা করেই পাপমুক্ত থাকার চেষ্টা করে। সে হিসেবে এ পাড়াতেও 12 মাসে 13 পার্বণ চলে। সকালে সূর্য প্রণাম, সন্ধ্যায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাসর, ঝাঁজ বাজতেই থাকে। বিশ্বাস একটাই, তার দয়াতেই আমাদের বেঁচে থাকা। ওই আর কি, বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান। এমনটাই হয়তো। বিধু মাস্টারের ছেলে সুহাস, মেয়ে হাসি আর রানু। সুহাস এমনিতে সাধাসিধে হলেও পড়াশোনায় ভালো। সে 2 মেয়েও পড়ায় ভালো। ছোটবেলা থেকে মা হারা হয়ে ওরাও ওদের ঠাকুরের শরণাপন্ন হয়েছে। খুব ছোট বয়স থেকেই ওরা কোনো এক গুরুদেবের কাছে দীক্ষা নেয়। মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ায় ওরা বোধহয় ধর্মক্ষেত্রে বিপ্লব আনবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, বিশেষভাবে সুহাস আর হাসি। সুহাস যখন কলেজের ছাত্র তখন থেকে ধর্ম সম্পর্কে টানা বক্তৃতা দিয়ে যেতে পারে সে। আর হাসি যেখানে অন্যায় দেখে সেখানে ঝাঁপিয়ে পড়ে সে অন্যায়ের প্রতিবাদ করবেই সে। তাদের শক্তি নাকি তাদের গুরুদেব। পাড়াময় ঘুরে ঘুরে মানুষকে সংগঠনের দলে টানার চেষ্টা করবে। অনর্গল বক্তৃতা আর ভাষণের মাধ্যমে মানুষের মাথা চিবিয়ে খাওয়ার চেষ্টা চালিয়ে যায় ওরা। কেউ কেউ দলে এসে যোগ দেয়, আবার অনেকে মুখ ঘুরিয়ে থাকে। বড় শহরে নাকি তাদের গুরুদেবের নামে বিরাট মন্দির স্থাপন করা হয়েছে। এলাহি কাণ্ড কারখানা সেখানে। রোজ কাতারে কাতারে ভক্ত আসে সেখানে এবং প্রসাদ গ্রহণ করে। গুরুদেবের জন্মতিথি উপলক্ষে সুহাস হাসিও সেখানে যায়। ফিরে এসে দ্বিগুণ হারে গুরুদেবের মহিমা কীর্তন করে। সুহাস আর হাসির বিয়েও হয়েছে। ওরা দুজনেই স্কুলে চাকরি পেয়েছে। হঠাৎ একদিন খুব রই কাণ্ড ঘটে গেল। শহরের সেই মন্দিরের গর্ভগৃহের নিচে সুড়ঙ্গ পথে গিয়ে বেশ বড় হারে টাকা পয়সা, সোনা দানা, বেআইনি নথি ধরা পড়ল পুলিশের হাতে। মন্দিরের ভারপ্রাপ্ত ভক্তকে কোমরে দড়ি পরিয়ে দিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। খবরের কাগজ ও টিভিতে খবরে খবরে ছয়লাভ হলো। সুহাস আর হাসি প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়ে মানুষকে বোঝাতে লাগলো, অসম্ভব, হতেই পারে না, মিথ্যে, সব মিথ্যে। গুরুদেব হয়তো সিদ্ধ পুরুষ, কিন্তু ভক্তরা, প্রধান ভক্তও তো এমন হতে পারে না। নিশ্চয়ই এমন কিছু অলৌকিক ঘটনা গুরুদেব ঘটাবেন। মানুষ তখনই বুঝতে পারবে গুরুদেবের ক্ষমতা কতটা। এই বিশ্বাস নিয়ে চলতে থাকে সুহাস, হাসি এবং তাদের পরিবার। গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি তাদের অটুট থাকে। প্রতীক্ষায় থাকবে তারা। এ জন্মে না হলে অন্য জন্মে ঘটবে,
কিছু তো ঘটবেই। এই বিশ্বাস নিয়েই চলতে থাকবে সুহাস আর হাসি। দুনিয়া এধার থেকে ওধার হয়ে যাক, তাদের বিশ্বাসে চিড় ধরবে না কোনোভাবেই। এভাবেই চলতে থাকে সুহাস আর হাসি। তাদের ভাষণ আর বক্তৃতায় কিছু পরিবর্তন হয়তো আনতে হয়েছে, কিন্তু হার মানতে ওরা রাজি নয় কোনোভাবেই। এই রাস্তাঘাট, ঘরবাড়ি, মানুষজন এবং একটি নদী নিয়েই এই পাড়াটি। পরিবর্তনের হাওয়া এখানে লেগেছে এসে। কিছুই আর আগের মতো হয়ে নেই। রাস্তাঘাট যেমন ঝকঝকে হয়েছে, ঘর বাড়িরও পরিবর্তন হয়েছে অনেক। সবচাইতে বড় কথা, মেয়েরা এখন নির্দ্বিধায় উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারছে। সেই বস্তা পচা মনোভাব বড়দের মধ্যে আর দেখা যাচ্ছে না। একটু সম্মান বোধহয় গোলাপ মাসিমার জীবনটাকে পাল্টেই দিল। গোলাপ মাসিমার বড় ছেলেটি তত লেখাপড়া না শিখেও অনেক বড় ব্যবসাদার হয়ে উঠল। কষ্ট ঘুচল অনেকটাই তার। কলাবতী খুব ধুমধাম করে পাড়ায় একটি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে সব্বাইকে নিয়ে। তাছাড়াও বছরে একবার তার বাড়িতে বিরাট আয়োজনের সত্যনারায়ণের পুজো হয়। পাড়ার সবাই এসে প্রসাদ গ্রহণ করে। ছবি বউয়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। সম্ভাবনাময় ছাত্র বিষ্ণুকে এবার দেশ দশ চিনে যাবে খুব শীঘ্রই। পাড়ার সকলে মিলে সেদিক পানেই চেয়ে রয়েছে। নন্দিনী এখন স্কুলের দিদিমণি। ওর ঝকঝকে চেহারা আর স্কুলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েদের মায়েরা মত বদলায়। তাদের মেয়েদেরকেও এমনটাই হতে হবে। এখন থেকে আর সাত তাড়াতাড়ি ঘাড় ধরে বিয়ের পিঁড়িতে বসানো নয়। পাহাড় আর নদী দিয়ে ঘেরা এই ছোট্ট গঞ্জ শহর এখন উত্তরণের দিকে পা বাড়াতে থাকে এভাবেই। পাল্টে যেতে থাকে মানুষের জীবনধারা। একটি ছোট্ট গ্রামের প্রত্যেকটি মানুষের জীবন নিয়ে গড়া গল্পটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার প্রথম থেকে পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। ধন্যবাদ।